শিশু রামিসা ধর্ষণ ও হত্যায় সোহেল স্বপ্না দম্পতির মৃত্যুদণ্ড, সন্তুষ্ট বাবা। 3 মাসের মধ্যে রায় কার্যকর সম্ভব জানিয়েছেন আইনমন্ত্রী। এবার গণতান্ত্রিক বাংলাদেশের ঘুরে দাঁড়ানোর পালা বলেছেন প্রধানমন্ত্রী। তারেক রহমান সরকারের প্রথম বাজেট অধিবেশন শুরু। সরকারের 100 দিনে কিছু আশা, কিছু উদ্বেগ টিআইবি। ঋণখেলাপি, ফৌজদারি অপরাধে অভিযুক্ত সহ বিতর্কিতদের মন্ত্রিত্ব দেওয়ার সমালোচনা। দেখছিলেন টাউন সিমেন্ট সংবাদ শিরোনাম। এবারে বিস্তারিত। রাজধানী পল্লবীতে দ্বিতীয় শ্রেণীর ছাত্রী রামিসা আক্তারকে ধর্ষণ ও হত্যা মামলায় প্রধান আসামি সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্নাকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত। এছাড়া সোহেল রানাকে 5 লাখ ও তার স্ত্রী স্বপ্নাকে 2 লাখ টাকা অর্থদণ্ড করেছে আদালত। ঢাকা মহানগর শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মাসরুর সালেকিন রবিবার এই রায় ঘোষণা করেন। রায়ে আদালত বলেন, রামিসাকে হত্যার আগে ধর্ষণের প্রমাণ মিলেছে। এছাড়াও নিজের সব অপরাধ স্বীকার করেছেন আসামি সোহেল। সোহেল রানাকে ধর্ষণে সহায়তা করেছেন তার স্ত্রী। তারা দুজনেই একই অপরাধের অপরাধী। এই অপরাধ সংশোধনযোগ্য নয় বলে মন্তব্য করেন আদালত। এই রায়ে রাষ্ট্রপক্ষ এবং রামিসার পরিবার সন্তুষ্টি প্রকাশ করেছে। আসামিরা রায়ের 7 দিনের মধ্যে আপিল করতে পারবেন। রায় অনুযায়ী আসামিরা জরিমানার অর্থ দিতে ব্যর্থ হলে আসামিদের সম্পত্তি নিলামে তুলে জরিমানা আদায় করা হবে। রামিসা হত্যাকাণ্ডের 20 দিন এবং বিচার শুরুর মাত্র 6 দিনের মধ্যে চাঞ্চল্যকর এই মামলার রায় ঘোষণা করা হলো। গত 19 মে রাজধানী পল্লবীর একটি ফ্ল্যাটে ধর্ষণের পর নির্মমভাবে হত্যা করা হয় শিশু রামিসাকে। সুপ্রিম কোর্টের সংশ্লিষ্ট বেঞ্চ অগ্রাধিকারের ভিত্তিতে শুনানি করলে 3 মাসের মধ্যে রামিসা হত্যা মামলার রায় কার্যকরের আশা করছেন আইনমন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান। রামিসা হত্যা মামলা 6 কার্যদিবসে সম্পন্ন করা দেশের বিচার বিভাগের ইতিহাসে একটি মাইলফলক বলেও মন্তব্য করেন তিনি। রামিসা হত্যাকাণ্ডের রায়ের পর রবিবার সচিবালয়ে সাংবাদিকদের কাছে এমন মন্তব্য করেন আইনমন্ত্রী। তিনি বলেন, আগামী 7 দিনের মধ্যে এই মামলার ফাইল ডেথ রেফারেন্স কনফার্মেশনের জন্য হাইকোর্টে যাবে। উচ্চ আদালতেও এই রায় কার্যকর থাকবে বলে এ সময় আশা প্রকাশ করেন আইনমন্ত্রী। এছাড়া অন্যান্য ডেথ রেফারেন্সের মামলাগুলো দ্রুত নিষ্পত্তির জন্য প্রধান বিচারপতি ব্যবস্থা নেয়ার আশ্বাস দিয়েছেন বলেও জানান তিনি। এদিকে রামিসা হত্যা মামলার দ্রুত রায়ে আইনের শাসন প্রতিষ্ঠিত হয়েছে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ। এজন্য পুলিশকে পুরস্কৃত করা হবে বলেও জানান তিনি। সচিবালয়ে সাংবাদিকদের এসব কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী। রামিসা হত্যা, ধর্ষণ এবং হত্যার যে নৃশংস হত্যাকাণ্ড নিয়ে সারা দেশে একটা তুলপাড় অবস্থা সৃষ্টি হয়েছে। জনপ্রত্যাশা অনুযায়ী আমরা অত্যন্ত সংক্ষিপ্ত সময়ের মধ্যে দ্রুততার সাথে ডিএনএ টেস্ট করে পোস্টমর্টম রিপোর্ট এবং চার্জশিট কোর্টে দাখিল করে আমরা খুব সংক্ষিপ্ত সময়ের মধ্যে এই বিচার কার্য পরিচালনায় সহযোগিতা করেছি। বিচার করেছে আদালত। এখানে যেহেতু আসামি 2 জন, যেহেতু 164 স্বীকারোক্তিমূলক জবানবন্দি রেকর্ডেড করা হয়েছে, ডিএনএ টেস্ট এবং পোস্টমর্টম রিপোর্ট হয়েছে, সবকিছু মিলিয়ে এই মামলাটা খুব বেশি কঠিন কিছু ছিল না প্রমাণ করা। আমরা প্রমাণ করতে সক্ষম হয়েছি এবং আদালত ন্যায় বিচার করেছে, আসামিদের মৃত্যুদণ্ড দিয়েছে। এখন আমরা বলতে পারি যে বাংলাদেশের এই বিচারিক ইতিহাসে এবং পুলিশের গ্রেপ্তার এবং তদন্তের কার্যক্রমের ইতিহাসে এটা একটা মাইল ফলক। এভাবেই আমরা ইনশাআল্লাহ জনপ্রত্যাশা অনুযায়ী দেশে আইনের শাসন প্রতিষ্ঠা করতে চাই। আশা করি আমরা সকলের সহযোগিতা পাব। প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, শিক্ষায় বিজ্ঞান ও প্রযুক্তিতে প্রস্তুত হতে হবে, নইলে আগামী দিনে টিকে থাকা কঠিন হবে। সকালে আগারগাঁওয়ে চিনমতি সম্মেলন কেন্দ্রে জাতীয় বিশ্ববিদ্যালয়ের কারিকুলামে দক্ষতা ভিত্তিক শিক্ষা বিষয়ক শিক্ষক প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সময় তিনি বলেন, কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই নানামুখী চ্যালেঞ্জ তৈরি করেছে, অনেক কিছু ঝুঁকির মধ্যে পড়েছে, আবার অনেক সম্ভাবনাও তৈরি করেছে। সেজন্য সার্টিফিকেট নির্ভরতা শিক্ষার পরিবর্তে প্রযুক্তি নির্ভর শিক্ষা ব্যবস্থা গড়ে তুলতে হবে। এআই ও প্রযুক্তি ছাড়া কারিকুলাম পূর্ণ হতে পারে না। প্রধানমন্ত্রী বলেন, সরকার অগ্রাধিকার ভিত্তিতে শিক্ষাকে বাস্তবমুখী ও প্রযুক্তি নির্ভর করে গড়ে তোলার উদ্যোগ নিয়েছে। ক্যাম্পাস থেকে বাস্তবমুখী উদ্যোক্তা তৈরিতে কাজ করছে সরকার, যাতে শিক্ষার্থীরা চাকরির দিকে না তাকিয়ে উদ্যোক্তা তৈরি হতে সক্ষম হয়।
ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় ও বিএনপি সরকারের প্রথম বাজেট অধিবেশন শুরু হয়েছে। এ সময় রামিসা সহ সম্প্রতি হত্যাকাণ্ডের শিকার শিশুদের জন্য শোক প্রস্তাব পাশ আনা হয়। প্রশ্নোত্তর পর্বে জ্বালানি, বিদ্যুৎ, শিল্প ও গণমাধ্যম সহ বিভিন্ন বিষয় উঠে আসে। 11 জুন সংসদে আগামী অর্থ বছরের প্রস্তাবিত বাজেট উপস্থাপন করবেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। এবারে বাজেটের আকার হতে পারে 9,38,000 কোটি টাকা। এতে রাজস্ব লক্ষ্যমাত্রা 6,95,000 কোটি টাকা। এর মধ্যে এনবিআর থেকে আয় ধরা হচ্ছে 6,04,000 কোটি টাকা। এবারে বাজেটে ঘাটতি ধরা হয়েছে 2,43,000 কোটি টাকা। চলতি অধিবেশনে বাজেট পাস ছাড়াও সংবিধান সংস্কারের বিষয়ে আলোচনা হতে পারে। সরকারের 100 দিনের মধ্যে দুর্নীতি দমন কমিশন, মানবাধিকার কমিশন ও তথ্য কমিশনের মতো গুরুত্বপূর্ণ কমিশন গঠনের জন্য দৃশ্যমান উদ্যোগ না নেয় দুর্নীতি নিয়ন্ত্রণ, মানবাধিকার সংরক্ষণ ও অবাধ তথ্য প্রবাহ নিশ্চিতকরণে দীর্ঘমেয়াদী ঝুঁকি দেখছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ টিআইবি। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন পরবর্তী সরকারের 100 দিন উপলক্ষে সুশাসন প্রতিষ্ঠা ও দুর্নীতি বিরোধী প্রতিশ্রুতি বাস্তবায়ন পর্যবেক্ষণে এই তথ্য তুলে ধরা হয়েছে। সংবাদ সম্মেলনে টিআইবির নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামান বলেন, সার্বিক বিবেচনায় সরকারের 100 দিন একদিকে আশা জাগানো এবং সম্ভাবনাময়, অন্যদিকে সুশাসন, দুর্নীতি প্রতিরোধ ও বিশেষ করে জবাবদিহিমূলক সরকার প্রতিষ্ঠার প্রত্যাশা পূরণে সুনির্দিষ্ট উদ্যোগের ঘাটতি উদ্বেগজনক বলেও মন্তব্য করেন তিনি। গবেষণায় জাতীয় সংসদ, বিচার বিভাগ, স্থানীয় সরকার, নির্বাহী বিভাগ, দেশের বিচার বিভাগ, সুশাসন প্রতিষ্ঠা ও দুর্নীতি প্রতিরোধ, অর্থ পাচার, গণমাধ্যম ও মত প্রকাশের স্বাধীনতা সহ নানা বিষয় উঠে আসে। এ সময় দেশে ধর্ষণের ঘটনা বেড়ে যাওয়া এবং মানবাধিকার লঙ্ঘনের পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে টিআইবি। মন্ত্রিসভায় কয়েকজন ঋণ খেলাপি, ফৌজদারি অপরাধে অভিযুক্ত সহ বিতর্কিত ও সমালোচিত ব্যক্তিকে নিয়োগ দেওয়া হয়েছে বলেও অভিযোগ করা হয়। দেশের বিভিন্ন সীমান্তে আজও পুশিনের অপচেষ্টা চালিয়েছে বিএসএফ, তবে রুখে দিয়েছে বিজিবি ও স্থানীয়রা। চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে বিজিবি। শনিবার দিবাগত রাতে সীমান্তবর্তী বিভিন্ন এলাকায় বিজিবির পাশাপাশি টহল দিয়েছে আনসার ভিডিপি, গ্রাম পুলিশ, স্থানীয় জনপ্রতিনিধি ও সাধারণ জনগণ। বিজিবি ও স্থানীয়রা জানান, সীমান্তে পুশিনের সম্ভাব্য ঝুঁকি মোকাবেলায় নিয়মিত টহল, গোয়েন্দা তথ্য সংগ্রহ ও বিশ্লেষণের কার্যক্রম জোরদার করা হয়েছে। গুরুত্বপূর্ণ পয়েন্টগুলো সার্বক্ষণিক পর্যবেক্ষণের আওতায় রাখা হয়েছে। এদিকে মেহেরপুরের তেঁতুলবাড়িয়া সীমান্ত দিয়ে 6 জনকে পুশিনের চেষ্টা বিজিবি ব্যর্থ করে দেওয়ায় তাদের ফেরত নিয়েছে বিএসএফ। স্বাধীনতা বিরোধী ও ফ্যাসিবাদী শক্তি এক হয়ে দেশপ্রেমিক সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে বলে অভিযোগ করেছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আহমেদ আজম খান। মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন বলেছেন, বিগত আওয়ামী সরকার অমুক্তিযোদ্ধাদের তালিকায় অন্তর্ভুক্ত করে প্রকৃত মুক্তিযোদ্ধাদের হেয় করেছে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের 45তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে রবিবার সকালে বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল ও মুক্তিযুদ্ধের প্রজন্মের আয়োজনে রাষ্ট্র বিনির্মাণে মুক্তিযোদ্ধাদের করণীয় শীর্ষক আলোচনা সভায় তারা এসব কথা বলেন। এ সময় বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান বলেন, জিয়াউর রহমান যে বাংলাদেশ গড়তে চেয়েছিলেন, এবার সেই বাংলাদেশ গড়ে তুলতে হবে। আগামী 5 বছরে যেন বাংলাদেশ সুদৃঢ় ও সমৃদ্ধ অবস্থানে পৌঁছাতে পারে, সেজন্য কাজ করছে বিএনপি সরকার। এমন ভাবে কাজ করতে চাই যে বাংলাদেশ যেন আগামী 5 বছরে অত্যন্ত সুদৃঢ় অর্থনীতির উপরে বিশ্বের বুকে দাঁড়িয়ে যেতে পারে। বিগত 17 বছরে বহু মুক্তিযোদ্ধার তালিকায় অন্তর্ভুক্ত করার মাধ্যমে এক প্রকার মুক্তিযোদ্ধাদের, অর্থাৎ আপনাদেরকে, জাতির শ্রেষ্ঠ সন্তান আপনাদেরকে হেয় প্রতিপন্ন, অপমান করা হয়েছে বলে আমি মনে করি। আমাদের প্রিয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের যে প্রচেষ্টা, সেই প্রচেষ্টাকে সফল করার জন্য আমরা শৃঙ্খলা, সততা এবং দেশপ্রেম দিয়ে বাংলাদেশকে গড়ে তুলব। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ সন্ধ্যা 6টায়। এর আগে 5টায় রয়েছে নিউজ টপ 10 দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সাথে থাকার ধন্যবাদ সবাইকে।